আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে দেখো তোমাদের বিজ্ঞান পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান তোমাদের পরীক্ষা ছিল। তো এই উচ্চ মাধ্যমিক ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর যে 4th সেমিস্টার, সেই 4th সেমিস্টারের কোয়েশ্চেন তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেনটি ভালো এসছে এবং সম্পূর্ণ তোমরা উত্তর করতে পেরেছো। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকে অর্থাৎ 12 ক্লাসের 4th সেমিস্টারের জন্য তোমাদের রয়েছে 2026 সালে যারা পরীক্ষা দিয়েছো নিউ প্যাটার্ন। তো দেখো তোমরা এই কোশ্চেনে পরীক্ষা দিয়েছো এবং এই মুহূর্তে তোমরা যারা লাইভে আছো, তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করো কাদের পরীক্ষা ভালো হয়েছে কিংবা কত নাম্বারের আনসার করেছো, একটু আমাকে কাইন্ডলি তোমরা জানিয়ে দাও। তো আমি অবশ্যই বলবো শুভজিৎ দাস আছো। ওকে শুভজিৎ দাস স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে। ওকে শুভজিৎ, থ্যাংক ইউ। তারপরে রুমা রুমা দে মুখার্জি, থ্যাংক ইউ স্যার। ওকে রুমা, ধন্যবাদ রুমা। তো দেখো আমি অবশ্যই এই আলোচনার মধ্যে এই কোয়েশ্চেন সম্পূর্ণ আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তো অবশ্যই তোমরা আলোচনা শোনো। অবশ্যই তোমাদের ভবিষ্যতেও কিন্তু কাজে দেবে। পরিবেশ নিয়ে কিন্তু দেখো ভবিষ্যতে তোমাদের যেই উচ্চ মাধ্যমিকের পরে যখন তোমরা কলেজে পড়বে কিংবা অন্যান্য কোর্সগুলো নিয়ে পড়াশোনা করবে, পরিবেশ বা চাকরির ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই পরিবেশ বিদ্যা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে কিন্তু বর্তমানে উঠেছে। তার কারণ পরিবেশ ছাড়া কিন্তু কোনো কথা নেই। তো সুব্রত দাস অবশ্যই একটু কমেন্ট করো স্যার, 100% কমন, থ্যাংক ইউ সুব্রত দাস। ওকে, দেখে নিচ্ছি আর কারা আছো লাইনে, অবশ্যই আমাকে একটু যে কমেন্ট করো। আর পিকচার একটু ক্লিয়ার মানে আসবে না, তার কারণ একটু প্রবলেম আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই তোমরা জানিয়ে দাও। দেখো আমি প্রথমেই বললাম পরিবেশ বিদ্যা এমন একটি সাবজেক্ট, তোমরা পরীক্ষা দিয়েছো, অবশ্যই কোয়েশ্চেন ভালো এসছে, কোয়েশ্চেন ইজিলি করেছে। তথাপি এই পরীক্ষার পরবর্তী পর্যায়ে তোমরা গ্রাজুয়েশন ফার্স্ট সেমিস্টারে তোমরা কোন সাবজেক্ট নিয়ে বা কোন বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করবে কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর কোন লাইন নিয়ে পড়াশোনা করবে বা কোন লাইন নিয়ে পড়াশোনা করলে বেটার হবে, সেই অভিজ্ঞ মানে সেই যতটুকু আমার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদের সামনে সেগুলো পরবর্তী ভিডিও নিয়ে আসব। তবে অবশ্যই আমি তোমরা যারা আছো একটু কমেন্ট করো। আমি প্রিয়াংশু স্যার আহ, অনেক কমন পেয়েছি। ওকে প্রিয়াংশু ধন্যবাদ। তো রয়েছে 35 যাবে স্যার, 30+ যাবে দাস বলছি। ওকে, তারপরও আমি বলবো দেখো যেই কোশ্চেনটি তোমাদের এসছে আমি দেখলাম, আমি দেখে যে দুই একটি কোশ্চেন এদিক ওদিক ঘুরিয়ে দেবে এটাই স্বাভাবিক, কিন্তু কোশ্চেন মোটামুটি মানে ওভারঅল কিন্তু ভালো এসছে। ঠিক আছে, এটি তোমাদের কিন্তু একদম আহ অকপটে স্বীকার করতে হবে। তো আমি কোশ্চেনটি নিয়ে একটু মূল পর্বে আলোচনা করছি, তারপরে লাস্টের দিকে তোমাদের সঙ্গে গল্প করব। ঠিক আছে, ভিডিওর লাস্টে তোমাদের সঙ্গে গল্প করব। দেখো আমি বলে দিচ্ছি তোমাদের পরিবেশ বিদ্যা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের পরিবেশ বিদ্যার কোয়েশ্চেন দেখো সম্পূর্ণ কোয়েশ্চেনটি তোমরা দেখে নাও। তোমাদের রয়েছে 2 ঘন্টা টাইম তোমরা পেয়েছো, বিন্দাস তোমরা লিখতে পেরেছো। আর সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলে দিচ্ছি তোমাদের প্রথমেই রয়েছে দেখো বিভাগ ক। এই ক বিভাগ থেকে রয়েছে 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে 8টি। 8টি 2 নম্বরের প্রশ্নের মধ্যে আমি দেখে নিচ্ছি। দেখো প্রথমে রয়েছে দেখো 8টি প্রশ্নের মধ্যে প্রথমত 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। ঠিক আছে, তো আমি দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন, সূক্ষ্ম কণা বা পার্টিকুলেট ম্যাটার কাকে বলে? কালকে আমি বলেছিলাম এসপিএম। ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, তো এটি হলো কি বলতো, আমাদের বায়ুমণ্ডলে যে সমস্ত সূক্ষ্ম ধূলিকণা রয়েছে, জৈব কণা রয়েছে, লবণ কণা রয়েছে, তাদের কি বলা হয় কিন্তু সূক্ষ্ম কণা বা পার্টিকুলেট ম্যাটার। এর দেখো পরিমাণ কিন্তু 100 মাইক্রোমিটারের কিন্তু কম। ঠিক আছে, 100 মাইক্রোমিটারের কিন্তু কম কিন্তু এই সূক্ষ্ম ধূলিকণার। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের বিতে ইউট্রপিকেশন। দেখো ইউট্রপিকেশন আমি অনেকবার বলেছি, প্রথম কোশ্চেনটি কালকে অনেকবার বলেছি ভিডিওতে, তোমরা যারা দেখেছো তোমরা জানো। তো এরপরে ইউট্রপিকেশন আমি অনেকবার বলেছি যে আমার পিডিএফ বা সাজেশনে তোমরা পেয়েছো, সব সাজেশনে পেয়েছো পিডিএফ এ। ঠিক আছে, যারা নিয়েছো। তো আমি দেখে নিচ্ছি ইউট্রপিকেশনের ক্ষতিকারক দিক বা অতি পুষ্টিকতার ক্ষতিকারক দিক কোনগুলো। দেখো জলে কিন্তু প্রথমত জলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, সেকেন্ড বলতে পারো জলে জলজ যে বাস্তুতন্ত্র, সেই জলের বাস্তুতন্ত্র
সেই বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। তিনে বলতে পারো কি বলতো, তিনে বলতে পারো যে ব্লুম, যে শৈবাল যে ব্লুম রয়েছে, ঠিক আছে, বিষাক্ত বিষাক্ত শৈবাল ব্লুমের কিন্তু আবির্ভাব ঘটবে। জলে যে বাস্তুতন্ত্রের বিভিন্ন উদ্ভিদ কিংবা কীটপতঙ্গ পোকামাকড় এগুলো কিন্তু মারা পড়বে, ঠিক আছে। এ বিভিন্ন কিন্তু রয়েছে তোমাদের, ঠিক আছে, ওকে। এরপরে রয়েছে দেখো শব্দ দূষণ। এই শব্দ দূষণের দুটি উৎস উল্লেখ করো। অনেকবার বলেছি তোমাদের ভিডিওতে লাইভে এসে। তো এই শব্দ দূষণ আমরা জানি শব্দ দূষণ বিভিন্ন হয়ে হতে পারে। আ সে তোমাদের শিল্প কলকারখানা থেকে শব্দ দূষণ হতে পারে। তারপরে তোমার রয়েছে শব্দবাজি, শব্দবাজি থেকে শব্দ দূষণ হতে পারে। প্লেন বা সাইরেনের শব্দ থেকে শব্দ দূষণ হতে পারে। বিভিন্নভাবে শব্দ দূষণ হতে পারে। এরপরে রয়েছে দেখো সিডিএম, সিওডি। সিওডি কথার মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। নিশ্চয়ই তোমাদের কালকেও বলেছি আমি। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এর পূর্ণ রূপ তোমাদের লিখতে হবে। ওকে, তার মানে কমপ্লিট হয়েছে। এটাও তোমরা পেরেছো। এরপরে অম্ল বৃষ্টি। অম্ল বৃষ্টিও আমি বলেছি অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন বা অম্ল বৃষ্টি বা আম্লিক বৃষ্টি কি? আম্লিক বৃষ্টির ক্ষতিকারক দিক বলেছি, আমি অনেকবার বলেছি। বিভিন্ন প্রাচীন স্মৃতিসৌধগুলো রয়েছে, বলেছিলাম। অট্টালিকা রয়েছে, তাজমহল রয়েছে, তারপরে কলকাতার ভিক্টোরিয়া রয়েছে, লালকেল্লা রয়েছে, এগুলোর উপরে এর রংগুলো বিবর্ণ হয়ে যায়। বোনা জামা কাপড়, গামছা এগুলো কি হয়ে যায়? বিবর্ণ হয়ে যায়, রং বিবর্ণ হয়ে যায়। তারপরে উদ্ভিদের পাতার উপরে অ্যাসিড বৃষ্টি হলে উদ্ভিদের পাতা বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়, জলজ বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়। মৃত্তিকা কিন্তু দূষণ হয়, অনেকবার বলেছি। তারপরে রয়েছে দেখো জৈব সঞ্চয়। জৈব সঞ্চয় কি বলতো? যে সমস্ত জীব, যে সমস্ত জীব দীর্ঘদিন ধরে বিভিন্ন রাসায়নিক পদার্থ কিংবা বিভিন্ন ক্ষতিকারক পদার্থগুলো ধীরে ধীরে যখন নিজেদের সঞ্চয় করে, অটোমেটিক সঞ্চয় হয়ে যায়, তখন তাকে জৈব সঞ্চয় বলে। আর জৈব বিবর্তন কি? দেখো তোমরা জানো, দেখো দীর্ঘ সময় ধরে পূর্বে মানে আগে বর্ধমান, আগে বর্ধমান বা বিদ্যমান, মানে বুঝতে পারছো যে দীর্ঘ সময় ধরে পূর্বে বিদ্যমান সরল জীব থেকে, কি বললাম, সরল জীব থেকে যখন নতুন জটিল জটিল বলা যায় নতুন প্রজাতির উৎপত্তি ধীরে ধীরে কি হবে বলতো, ধারাবাহিকভাবে পরিবর্তন হবে, বিবর্তন হবে, তখন তাকে বলা হয় কিন্তু জৈব বিবর্তন। ওকে, এরপরে তোমরা এটাও পেরেছো ইলেকট্রনিক বা ওয়েস্ট বা যেটি বর্জ্য রয়েছে, কম্পিউটার, মোবাইল, তারপরে যেগুলো রয়েছে ফ্রিজ, রেফ্রিজারেটর, ঘড়ি, ইলেকট্রনিক্স, লাইট ইত্যাদি থেকে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে, সেগুলি হলো যেগুলো কাজে লাগে না, সেগুলি বর্জ্য পদার্থ। একটি গ্রিন হাউস গ্যাসের নাম তোমাদের অনেকবার বলেছি, কার্বন ডাইঅক্সাইড। এই কোশ্চেন আমি বলেছি অনেকবার। কেউ কেউ কখনো আহ মানে যারা ভিডিও দেখোনি তোমরা তো জানো না, যারা দেখেছো তোমরা জানো। একটি গ্রিনহাউস গ্যাসের নাম অক্সিজেন রয়েছে। প্রকৃতিতে এর প্রভাব কি? দেখো প্রকৃতিতে এর প্রভাব কি? পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। আমি অনেকবার কালকে আলোচনা করেছিলাম। দেখো চিন্তা করে দেখো, আমি কালকে কিন্তু বলেছিলাম সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, অনেকবার বলেছিলাম একটি কোশ্চেন দেবে তোমাদের। স্টেট স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, আমি অনেকবার বলেছিলাম তোমাদের দিয়েছি। দেখো সেন্ট্রাল, আমি এটাও ভিবিআই বলেছিলাম, এটা দিয়েছি। পিপি, দেখো পিপি তোমরা সবাই জানো। দেখো এই পিপিতে PARTS, পার্টস পার পার্টস পার তোমাদের বলেছিলাম, পার্টস পার মিলিয়ন, মিলিয়ন, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন, এটার ফুল ফর্ম হবে। ওকে, তোমরা যারা আছে একটু কমেন্ট করো। আমি সব আনসার করেছি স্যার। ওকে, রুমা দে মুখার্জি, থ্যাংক ইউ রুমা দে। ওকে, আর যারা যারা আছো আমাকে একটু কমেন্ট করো। আর তোমরা নতুন হলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখে দেখে নিচ্ছি তোমাদের যারা যারা আছো একটু কমেন্ট করো। চলো দেখে নিচ্ছি। এরপরে রয়েছে দেখো তোমাদের বিতে রয়েছে 4R ব্যবস্থাপনা কি? অনেকবার বলেছি, ঠিক আছে, অনেকবার বলেছি কিন্তু পরিবেশ রক্ষার্থে কিন্তু এই 4R আমি বলেছিলাম। দেখো রিউস রয়েছে, তারপর রিডিউস রয়েছে, রিসাইকেল রয়েছে। এরকম করে কিন্তু আমি 4টি এই 4R সম্পর্কে বলেছিলাম। এগুলো পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 4R। এরপরে পরিবেশ সুরক্ষা আইন 1986 এর ছাতা আইন। যদি তোমরা পরিবেশ সুরক্ষা আইন পড়ে থাকো তাহলে কিন্তু ছাতা আইনও পারবে। আমব্রেলা অ্যাক্ট, ঠিক আছে, আমব্রেলা অ্যাক্ট তোমরা কিন্তু পারবে। জাস্ট এই কোশ্চেনটি আমি দেইনি, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের বন
বন সংরক্ষণ আইনের প্রধান উদ্দেশ্যগুলো কি কি দিয়েছি আমি। এরপরে রয়েছে মৃত্তিকার গুণগত মান নির্ণয়ে যে কোনো ৪টি নির্ণায়ক সূচকের নাম লিখতে হবে। দেখো মৃত্তিকা গুণাগুণের তোমাদের প্রথমেই আমি বলতে পারি, এখানে বলে দিচ্ছি। দেখো প্রথমেই রয়েছে পিএইচ। পিএইচ এর মান বজায় রাখা মৃত্তিকার গুণাগুণের ক্ষেত্রে পিএইচ এর মান বজায় রাখা। সেকেন্ড বলতে পারি সয়েল স্ট্রাকচার। সয়েল স্ট্রাক সয়েল স্ট্রাকচার মানে বলা যায় মাটির গঠন রয়েছে। তারপরে বলতে পারি দেখো যে জৈব পদার্থের জৈব পদার্থের পরিমাণ জৈব পদার্থের পরিমাণ তারপরে বলতে পারি আমি দেখো একদম লাস্টে বলতে পারি আমরা এনপিকে অর্থাৎ যে পুষ্টি মৌলগুলো রয়েছে পুষ্টি মৌল সেই মৌলগুলোর মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম। এগুলো এগুলো মাটির গুণগত মান নির্ণয়ের কিন্তু ৪টি সূচক বলতে পারো। এরপরে রয়েছে স্বচ্ছ ভারত মিশন। দেখো স্বচ্ছ ভারত মিশন হয়েছে 2014 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ এই বিজেপি সরকার আসার পরে আহ, বিজেপি সরকার যখন ভারতবর্ষে প্রথম পদার্পণ করলো, মানে এর আগেও এসছে কিন্তু এই সরকার আসার পরে কিন্তু যে ভারতের স্বচ্ছ মিশন, এই স্বচ্ছ মিশন কিন্তু 2014 সালে কিন্তু এটি চালু হয়েছে। এই স্বচ্ছ মিশনের প্রথম উদ্দেশ্য হলো খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করা বন্ধ করা, অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে কিন্তু বাথরুম আর লেট্রিন তৈরি করে দেওয়া হয়েছে। এটি গেল খোলা মলমূত্র ত্যাগ করা বন্ধ হয়েছে। তারপরে বর্জ্য ব্যবস্থাপনা, দেখো বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু বন্ধ হয়েছে, মানে বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু চালু হয়েছে। তারপরে পরিকাঠামো উন্নয়ন, পরিকাঠামো দেখো পরিবেশের যে পরিকাঠামো সেই পরিবেশের পরিকাঠামোর উন্নয়ন হয়েছে, এগুলো হয়েছে। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের কিয়োটো প্রোটোকল। দেখো কিয়োটো প্রোটোকল 1977 সালের প্রধান উদ্দেশ্য কি? কিয়োটো প্রোটোকল জাপানে হয়েছে। দেখো বিশ্বের গ্রিন হাউস গ্যাস কমানোর উদ্দেশ্যে জাপানের কিয়োটো শহরে একটি চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালে। তার নাম কিন্তু কিয়োটো কিয়োটো চুক্তি। ওকে, এটিও কিন্তু আমি তোমাদের বলেছি কিন্তু। দেখো যারা ভিডিও দেখেছো পরিবেশ ব্যবস্থাপনার সাথে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক কি, এই কোশ্চেন দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের এখানে রয়েছে, দেখো এখান থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। কোশ্চেন নাম্বার থাকবে কিন্তু 6। কোশ্চেন নাম্বার থাকবে 6। এটি কিন্তু রয়েছে বিভাগ খ। এই খ বিভাগের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 6। দেখো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে আমি বলেছিলাম কোশ্চেন দেবে। বিশ্ব উষ্ণায়নের 4টি ক্ষতিকারক প্রভাব কথার মানে হলো এই ক্ষতিকারক প্রভাবগুলো কিন্তু আমি তোমাদের ডিটেলস বলেছি। এরপরে এবার 100% তোমাদের কিন্তু কমন দিয়েছিলাম। এরপরে কৃষি ক্ষেত্র দ্বারা জল দূষণের সংক্ষিপ্ত বিবরণ দাও। আলোচনার ক্ষেত্রে প্রত্যেকটি ভিডিওতে বলেছিলাম কৃষি ক্ষেত্রে যে কৃষকরা জমিতে যখন কীটনাশক সার রাসায়নিক সার প্রয়োগ করে এর ফলে কিন্তু মাটি যেমন দূষণ হয় ঠিক সেইভাবে জল দূষণ হয়। জল দূষণ জনিত বিভিন্ন রোগের নাম কি আমি বলেছিলাম অনেকবার, কলেরা, টাইফয়েড, আমাশা, এগুলো কিন্তু বলেছিলাম। ঠিক আছে, জন্ডিস, এগুলো কিন্তু বলেছিলাম। এরপরে রয়েছে সিডিএম, কালকে বলেছিলাম সিডিএম 99% দেবে, দিয়েছে। দেখো ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বলতে কি বোঝো? পরিবেশগত এবং সামাজিক সুবিধাগুলো তোমাদের লিখতে হবে। তেজস্ক্রিয় দূষণ বলেছিলাম 99.99% দেবে। তেজস্ক্রিয় দূষণ এর ক্ষতিকারক প্রভাবগুলো আলোচনা করো। বলেছিলাম তেজস্ক্রিয় দূষণের ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং বিভিন্ন হাড়ের রোগ হতে পারে, মেনলি ক্যান্সার। তো এই কোশ্চেন আমি 100% তোমাদের বলেছিলাম। এরপরে রয়েছে দেখো তোমাদের 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন। পরিবেশ ব্যবস্থাপনা কাকে বলে বলেছিলাম কোশ্চেন দেবে। মানব স্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা আলোচনা করে এই পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে। যারা পিডিএফ নিয়েছেন বা নিয়েছো তোমরা বা আপনারা অবশ্যই এই কোশ্চেনগুলো পেয়েছেন। ঠিক আছে, 100% আপনারা কমন পেয়েছেন। এরপরে রয়েছে পানীয় জলের গুণগত মান নির্ণয়ের বিভিন্ন মানগুলো উল্লেখ করো। এই গতকালকের আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের এই কোশ্চেনটি দিয়েছি। ঠিক আছে, শিল্পাঞ্চলে বা গ্রাম অঞ্চলে শ্বাসযোগ্য ভাসমান পদার্থের বার্ষিক গড় ঘনত্বের মান কত, এটি কিন্তু 2 নম্বর দিয়েছে। ওকে, এরপরে দেখে নিচ্ছি জৈব চিকিৎসা বর্জ্য কি। জৈব চিকিৎসা বর্জ্য শোধন পদ্ধতিগুলো উল্লেখ করতে হবে রয়েছে। এই যে আরেকটি কোশ্চেন রয়েছে দেখো, সুস্থায়ী উন্নয়ন কি, পরিবেশ ব্যবস্থাপনার 4টি গুরুত্বপূর্ণ আলোচনা করো। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের কোশ্চেন ছিল। আর এগুলো ছিল তোমাদের পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো কিন্তু তোমরা পরীক্ষায় সম্পূর্ণ করে এসছো। আর অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবে। স্যার আমি সব আনসার করেছি।
তারপর দেখে নিয়েছি স্যার আমার আমি সায়েন্সের স্টুডেন্ট বাট ইভিএস আমার 4 সাবজেক্ট ছিল। আমি জাস্ট আপনার সাজেশন দেখে সব কমন পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে মুস্কান ধন্যবাদ, ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে আ সম্মান করছো, কমেন্ট করছো এবং ভালোবাসা দিচ্ছ সেই সঙ্গে। সত্যি এবং রেসপেক্ট করছো। এটি আমার খুব ভালো লাগছে। তবে আপ্রাণ চেষ্টা করছি তোমাদের যে সাবজেক্টগুলো ভূগোল বলো, পরিবেশবিদ্যা বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, তো এই ধরনের সাবজেক্টগুলো আমি তোমাদের বেটার, আমার তরফ থেকে বেটার দেওয়ার চেষ্টা করেছি। আর সুব্রত হয়ে যাবে স্যার। ওকে। 35 প্লাস হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সুব্রত। ওকে। আর তোমরা দেখো আমি তোমাদের পরিশেষে একটা কথাই বলবো, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষার পরে তোমাদের আমি বলে দেব কি করবে। তবে আমি আজকে এটুকুই বলবো, তোমরা এই মুহূর্তে তোমরা এআই বা কম্পিউটার শিখতে পারো। তো এই মুহূর্তে তোমরা কিন্তু ছুটি আছে, 2-4 দিন আনন্দ করো। এই আনন্দ করার পর তোমাদের কাজ হবে কম্পিউটার শিখবে, কম্পিউটারে এআই শিখবে, কম্পিউটারে বিভিন্ন কোর্সগুলো করে নেবে। ঠিক আছে? সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করার সঙ্গে তোমরা কি করবে? তোমরা কলেজেও ভর্তি হতে পারো, কিন্তু কলেজে ভর্তি হওয়ার সঙ্গে তোমরা চাকরির জন্য বিভিন্ন কম্বাইন্ড যে উচ্চ মাধ্যমিকের পরে ভারতবর্ষে কিন্তু 80 85% চাকরি কিন্তু রয়েছে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। দেখো পশ্চিমবঙ্গে তো চাকরি নেই বললেই চলে। তো সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু এখনো অনেক পরীক্ষা রয়েছে যেগুলো সব সময়ের জন্য হয়। কিছু না কিছু পরীক্ষা সব সময়ের জন্য হয়। কিন্তু রাজ্যের অবস্থা, রাজ্যের পরীক্ষার ব্যবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা আমরা জানি। ঠিক আছে? পরীক্ষা দিয়ে আমরা জানি। দেখো আমরা এসএসসি দিয়েছি, এইবার এসএসসি দিয়েছি। এসএসসি দেওয়ার পরও কিন্তু নাম্বার কিন্তু 60-এর মধ্যে কিন্তু আমরা 56 পেয়েছি। তারপরও কিন্তু আমাদের চাকরি হয়নি। হ্যাঁ, আমি জোর গলায় বলছি, তারপরেও কিন্তু আমাদের চাকরি হয়নি। দেখো 9-10 এ কিন্তু আমরা আ 54, 9-10 এ কিন্তু 54 পেয়েছি। তারপরেও কিন্তু আমাদের চাকরি হয়নি। কেন? তার মানে সরকারের ব্যর্থতা। সরকারের দুর্নীতিগ্রস্ত পরায়ণ যে সমস্ত মনোভাব রয়েছে, তাদের জন্য আমরা কিন্তু বঞ্চিত। তাই আমি তোমাদের বলবো, উচ্চ মাধ্যমিকের পরে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য তোমরা কিন্তু আম খাটো। আর সেন্ট্রাল গভর্নমেন্টে যদি খাটতে পারো, রাজ্যে যদি ২-১টি চাকরি পরীক্ষা বের হয়, তখন সেগুলো তোমরা পরীক্ষা দিতে পারবে। তথাপি আমি বলবো উচ্চ মাধ্যমিকের পরে তোমরা জাস্ট কলেজে ভর্তি হবে, কিন্তু কম্বাইন্ড এর জন্য। কম্বাইন্ড, হ্যাঁ, কম্বাইন্ড কথার মানে হলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এখন থেকেই তোমরা শুরু করে দাও। সেই সঙ্গে তোমরা এআই বা কম্পিউটার শিখতে পারো। আর এই কম্পিউটার শেখা থেকে কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটা ডেভেলপ বা এগিয়ে যেতে পারবে। ঠিক আছে? আর অবশ্যই তোমাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে তোমরা আমি বলবো, দেখো কম্বাইন্ডের বা চাকরির পরীক্ষা কোন পরীক্ষাগুলো তোমাদের সামনে আসছে, কোন পরীক্ষাগুলো তোমরা দেবে, কিংবা কিংবা তোমাদের আহ কোন কিভাবে কিভাবে তোমরা পড়াশোনা করবে, কিভাবে পড়াশোনা করে তোমাদের বেটার হবে। আর জাস্ট কলেজে ভর্তি হবে। ঠিক আছে? ভর্তি হয়ে দেখো, আমি তোমাদের কলেজে ভর্তি হতে এই জন্য বলবো, জাস্ট গ্রাজুয়েশন পাশ করো। কারণ মাস্টার্স করে, এমএ করে, বিএড করে বর্তমানে আমি আমার তরফ থেকে বলছি কোনো লাভ নেই। পরবর্তী পর্যায়ে কি হবে না হবে সেটি পরবর্তী মানে ভবিষ্যতের ব্যাপার। তাই আমি বলবো যে কথাগুলো সেগুলো পরবর্তী ভিডিও এই নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। তো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আনন্দ করো। থ্যাংক ইউ। হ্যাপি হলিডে।